রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে যারা ডিস্টেন্স মোডে থার্ড সেমিস্টারে হিস্ট্রিতে এমএ পড়াশোনা করছো তাদের উদ্দেশ্যে আজকের ফাইনাল সাজেশন নিয়ে আমি চলে এসেছি। আজকের মূলত 3.2 পেপার এর ফাইনাল সাজেশন তোমাদের সঙ্গে শেয়ার করছি। প্রত্যেকে খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও এবং 4টি ইউনিট থেকে সিলেক্টিভ কয়েকটি প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করছি। সো ফার্স্ট ইউনিট থেকে যেটা গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি সেটি হলো রাইট আ নোট অন ওমেন্স মুভমেন্ট in India during post-colonial period। এই শব্দটা ব্যবহার করতে পারে, আদারওয়াইজ বলতে পারে রাইট আ নোট অন ওমেন্স মুভমেন্ট ইন ইন্ডিয়া ডিউরিং পোস্ট ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড। অর্থাৎ ভালো করে খেয়াল করে দেখবে, আমাদের এই পেপারটি কিন্তু স্বাধীনতার উত্তর পর্যায়ের ভারত এবং এই স্বাধীনতার উত্তর পর্যায়ের ভারতবর্ষের যে নারী আন্দোলন তার উপর কিন্তু একটি নিবন্ধ লেখো। এটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমার মনে হয়েছে এই ফার্স্ট ইউনিট থেকে। খুব মন দিয়ে তোমরা তৈরি করে নিও। দ্বিতীয় যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ সেটি হলো রাইট আ নোট অন ওমেন্স পার্টিসিপেশন ইন দ্য রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট ডিউরিং পোস্ট কলোনিয়াল পিরিয়ড অর পোস্ট ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড। এর একটা পার্ট কোয়েশ্চেন আছে, ডিসকাস দিস উইথ স্পেশাল রেফারেন্স টু পঞ্চায়েত ইলেকশন। ভালো করে প্রশ্নটা খেয়াল করবে। স্বাধীনতার উত্তর পর্যায়ে আমাদের এদেশে যে প্রতিনিধিত্বমূলক যে গণতন্ত্রের ব্যাপারটি আমরা প্রত্যক্ষ করি, যেটাকে রিপ্রেজেন্টেটিভ গভর্নমেন্ট বলছি আমরা, সেই প্রতিনিধিত্বমূলক যে সরকারি ব্যবস্থাপনা বা প্রতিনিধিত্বমূলক যে গণতান্ত্রিক ব্যবস্থাপনা, সেখানে মেয়েদের অংশগ্রহণ কি অবস্থায় আমরা প্রত্যক্ষ করছি। আর এই আনসারটা লেখার ক্ষেত্রে এদেশের যে পঞ্চায়েতি ব্যবস্থাপনা, সেক্ষেত্রে নারীদের ভূমিকার বিশেষ উল্লেখ করে আনসারটা তোমাদের তৈরি করতে হবে। খেয়াল রাখবে, একটু ক্রিটিক্যাল করলে এইরকম দুটো পার্ট পাঞ্চ করে এখানে দিতে পারে, আদারওয়াইজ শুধু বলে দিতে পারে যে রাইট আ ক্রিটিক্যাল নোট অন দ্য ওমেন্স পার্টিসিপেশন ইন দ্য পঞ্চায়েতি ইলেকশন ডিউরিং পোস্ট কলোনিয়াল পিরিয়ড অর ডিউরিং পোস্ট ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড। অর্থাৎ স্বাধীনতার উত্তর পর্যায়ে ভারতের যে পঞ্চায়েতি ব্যবস্থাপনা, সেক্ষেত্রে ওমেন্সদের পার্টিসিপেশনটা কীরকমভাবে আমরা প্রত্যক্ষ করি তার উপরে একটা নিবন্ধ লেখো। এই দ্বিতীয় টপিক্সটাও কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে, খুব ভালো করে তৈরি হয়ে নেও। থার্ড যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ ইউনিট 1-এ সেটি হলো হাউ মাচ ডিড দ্য পার্টিসিপেশন অফ ওমেন ইন সেন্ট্রাল অ্যান্ড স্টেট লেজিসলেটিভ কাউন্সিল। অর্থাৎ আমাদের স্বাধীনতার উত্তর পর্যায়ে আমাদের যে সংসদীয় যে ব্যবস্থাপনা রয়েছে বা পার্লামেন্টারি ডেমোক্রেসি শব্দটাও দিতে পারে, সেক্ষেত্রে মেয়েদের যে ভূমিকা, মেয়েদের যে অংশগ্রহণ, তাদের যে প্রতিনিধিত্ব, এই ব্যাপারটা কতটা আমরা প্রত্যক্ষ করি তার উপরে একটি নিবন্ধ লেখো। আরেকটু ঘুরিয়ে দেয় অনেক সময় এই প্রশ্নটা, হাউ মাচ ডিড দ্য পার্টিসিপেশন অফ ওমেন ইন সেন্ট্রাল অ্যান্ড স্টেট লেজিসলেটিভ কাউন্সিল অ্যাক্সেলারেট দেয়ার পলিটিক্যাল এম্পাওয়ারমেন্ট প্রসেস। এভাবেও কিন্তু প্রশ্নটা থ্রো করতে পারে। দেখো, স্বাধীনতার উত্তর পর্যায়ে ভারতবর্ষের যে নারী সশক্তিকরণ, তার যে একটা সর্বাত্মক প্রচেষ্টা আমরা লক্ষ্য করছি, সেটা রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে এবং সামাজিক দিক থেকে, সব দিক থেকে। এই যে রাজনৈতিকভাবে যে ওম্যান এম্পাওয়ারমেন্ট, সেই বিষয়টা আমরা কতটা প্রত্যক্ষ করছি স্বাধীনতার উত্তর পর্যায়ের ভারতের কেন্দ্রীয় এবং যে রাজ্য স্তরের যে আমাদের পলিটিক্যাল যে স্ট্রাকচার রয়েছে, সেক্ষেত্রে আমরা কতটা লক্ষ্য করতে পারছি। শেষ একটা প্রশ্ন দিয়ে শেষ করব, রাইট আ নোট অন দ্য ওম্যান এম্পাওয়ারমেন্ট ডিউরিং পোস্ট কলোনিয়াল পিরিয়ড অর পোস্ট ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড। স্বাধীনতার উত্তর পর্যায়ে বা স্বাধীনতার উত্তর পর্যায়ে বা ঔপনিবেশিক শাসন এর পরবর্তী পর্যায়ে এদেশের যে নারী সশক্তিকরণ বা ওমেন এম্পাওয়ারমেন্টের বিষয়টিকে তুমি কিভাবে প্রত্যক্ষ করবে। এখানে কিন্তু শুধু আর পলিটিক্যাল এম্পাওয়ারমেন্টের কথা বললে হবে না, পলিটিক্যাল, ইকোনমিক এবং আদার্স যে সমস্ত এম্পাওয়ারমেন্টের সেগমেন্টগুলো রয়েছে সবটাই কিন্তু টাচ করতে হবে। সো এই হলো 4টি প্রশ্ন ইউনিট 1 থেকে। প্রত্যেকটা কিন্তু প্রচণ্ড ইম্পর্টেন্ট। আশা করছি এখান থেকে তোমরা অতি অবশ্যই ফাইনালে জানা পাবে। ইউনিট 2-তে চলে আসতে চাইবো। ইউনিট 2 এর যে ফার্স্ট কোয়েশ্চেনটা গুরুত্বপূর্ণ সেটি হলো এক্সামিন দ্য মেজর কন্ট্রিবিউশন অফ ডক্টর বি.আর. আম্বেদকর ইন দ্য দলিত মুভমেন্ট ইন ইন্ডিয়া। আমরা প্রত্যেকে ছোটবেলা থেকে, যবে থেকে হিস্ট্রি আমরা পড়ছি, প্রত্যেকে আমরা জানি যে এদেশের দলিত আন্দোলনে বাবা সাহেব আম্বেদকর বা ভীমরাও রামজি আম্বেদকর
যিনি কিনা সংবিধান প্রণেতা হিসেবে পরিচিত হয়ে আছে, তার যে অবদান সেটা আমরা সবাই জানি। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রশ্নটি আমি এক নম্বরে শেয়ার করে রাখলাম, যদিও আরেকটি প্রশ্ন হতে পারে 2 নম্বর, যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমার মনে হয়েছে সেটি হলো ডিসকাস অ্যাবাউট দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দলিত পলিটিক্স ইন ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া। আর একবার রিপিট করছি, ডিসকাস অ্যাবাউট দ্য গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দলিত পলিটিক্স ইন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। এর একটা পার্ট কোয়েশ্চেন আছে। ইলাস্ট্রেট ইউর আনসার উইথ স্পেশাল রেফারেন্স টু দ্য গ্রোথ অফ দলিত কনসাসনেস। দেখো, স্বাধীনতার পূর্ববর্তী পর্যায়ে আমরা ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের নেতৃত্বে আমরা দলিত মুভমেন্টের একটা ওয়েভ আমরা দেখেছিলাম, কিন্তু স্বাধীনতার পরবর্তী পর্যায়ে এদেশে যাদেরকে আমরা সোফার সোকাল দলিত বলি, তাদের কিন্তু কনসাসনেস উত্তর বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সংবিধানে তাদের যে সমস্ত অধিকারগুলোকে সুরক্ষিত করার যে বিষয়টা আমরা লক্ষ্য করি, এবং আরও অনেকগুলো কারণে এদেশের দলিত সম্প্রদায়ের মধ্যে কিন্তু সচেতনতা যথেষ্ট পরিমাণ বৃদ্ধি হয়েছে। সেই কনসাসনেস বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এদেশের যে দলিত রাজনীতি স্বাধীনতার উত্তর পর্যায়ে তার যে বিকাশ কিভাবে ঘটেছিল তার উপর একটা নিবন্ধ লেখো। প্রথম যে দুটো প্রশ্ন শেয়ার করলাম, এই দুটো থেকে একটি প্রশ্ন অতি অবশ্যই তোমাদের ফাইনালে আসা উচিত বলে আমি মনে করছি। তাও আমি আরও 3টি প্রশ্ন এক্সট্রা দিয়ে রাখবো, তার কারণ কোনোভাবেই চান্স নেওয়া যাবে না। তার কারণ প্রত্যেকেই আমরা চাই একবারই ফাইনাল পরীক্ষায় অ্যাপিয়ার হব এবং বেস্ট অফ বেস্ট রেজাল্ট করব। তো ইউনিট 2তে 3 নম্বর যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে সেটি হলো থ্রো লাইট অন দ্য ট্রাইবাল পলিসি অ্যান্ড ইটস ডিফারেন্ট অ্যাসপেক্ট ইন পোস্ট কলোনিয়াল ইন্ডিয়া। স্বাধীনতার উত্তর পর্যায়ে ইন্ডিয়ান গভর্নমেন্ট সামাজিক তথা বিভিন্ন ক্ষেত্রে একাধিক পলিসি, একাধিক পরিকল্পনা নিয়েছে, এবং এক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পলিসি ছিল কিন্তু ট্রাইবাল পলিসি। এবং এই ট্রাইবাল পলিসির যে ভিন্ন ভিন্ন দিক, ভিন্ন ভিন্ন ক্ষেত্র, তার উপর কিন্তু একটি নিবন্ধ লেখো। খুব ভালো করে তৈরি হয়ে নেবে, যে কোনো একটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারে। 4 নম্বর যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ সেটি হলো লাইট অন দ্য রিয়াকশন রিগার্ডিং দ্য ইন্টিগ্রেশন অফ ট্রাইবাল ইন ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া। এর একটা পার্ট কোশ্চেন আছে। ডিসকাস উইথ দিস স্পেশাল রেফারেন্স টু ঝাড়খণ্ড অ্যান্ড নর্থ ইস্ট ইন্ডিয়া। একটু আগেই বললাম যে স্বাধীনতার উত্তর পর্যায়ে ভারত সরকার ট্রাইবালদের ক্ষেত্রে কতগুলো গুরুত্বপূর্ণ পদক্ষেপ তারা নিয়েছিল, এবং সেই সমস্ত পদক্ষেপের কি রিয়াকশন হয়েছিল এদেশের ট্রাইবাল কমিউনিটির উপর, সেইটার উপর আলোকপাত করতে বলা হচ্ছে। এবং এই যে রিয়াকশনটা তোমাকে লিখতে হবে, ঝাড়খণ্ড এবং উত্তর পূর্ব ভারতের যে সমস্ত ট্রাইবাল কমিউনিটি রয়েছে তারা কিভাবে রিয়্যাক্ট করেছিল গভর্নমেন্টের এই বিষয়গুলিতে, সেইটার বিশেষ উল্লেখ করে কিন্তু এই আনসারটা তোমাকে দেখাতে হবে। তাহলে ভেবে দেখো, প্রথম পার্টে আমি 2টো প্রশ্ন দিলাম, একটা বি.আর. আম্বেদকর তার দলিত মুভমেন্টে অবদান, আর একটা স্বাধীনতার উত্তর পর্যায়ে এদেশে যে দলিত মুভমেন্টের বিকাশ ঘটেছিল, দলিত রাজনীতির যে বিকাশ ঘটেছিল, এই দুটো থেকে একটা আসবে বললাম। এবং পরের যে 2টো প্রশ্ন শেয়ার করলাম, এই 2টো প্রশ্নের মধ্যে থেকেও একটা আসা অবশ্যই উচিত বলে আমি মনে করি। একটা হলো যেটা বললাম, থ্রো লাইট অন দ্য ট্রাইবাল পলিসি অ্যান্ড ইটস ডিফারেন্ট অ্যাসপেক্ট ইন পোস্ট কলোনিয়াল ইন্ডিয়া। আর একটা যেটা বললাম যে ঝাড়খণ্ড এবং উত্তর পূর্ব ভারতের যে দলিত কমিউনিটির কী ধরনের রিয়াকশন দেখা গিয়েছিল, সেইটার বিশেষ উল্লেখ করে এই বিষয়টি তোমাদের ব্যাখ্যা করতে হবে। 5 নম্বর যে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করছি সেটি হলো ডিসকাস অ্যাবাউট দ্য কজেস বিহাইন্ড দ্য গ্রোথ অফ কমিউনালিজম। মাইন্ড ইট, ডিসকাস অ্যাবাউট দ্য কজেস বিহাইন্ড দ্য গ্রোথ অফ কমিউনালিজম আফটার ইন্ডিপেন্ডেন্স। স্বাধীনতার পরবর্তী পর্যায়ে এদেশের যে সাম্প্রদায়িক রাজনীতির বিকাশ ঘটেছিল তার পেছনের মূল কারণগুলো কী ছিল, এটা একটু ব্যাখ্যা করতে হবে। আর এর একটা পার্ট কোশ্চেন জুড়ে যেতে পারে। ইলাস্ট্রেট ইউর আনসার উইথ স্পেশাল রেফারেন্স টু হিন্দু, মুসলিম অ্যান্ড শিখ কমিউনালিজম ইন পোস্ট কলোনিয়াল ইন্ডিয়া। খেয়াল রাখতে হবে, স্বাধীনতার আগে একটা সাম্প্রদায়িকতাবাদ, সাম্প্রদায়িক রাজনীতির প্রসার আমরা দেখেছিলাম, যার করুণ পরিণতি ছিল দেশভাগ। কিন্তু দেশ স্বাধীন হওয়ার পরেও কিন্তু এই সাম্প্রদায়িকতার বিষ যায়নি, বরং নানাভাবে ভঙ্গিবায় বিভিন্ন সময়ে এদেশে এই সাম্প্রদায়িকতার বিস্তার, সাম্প্রদায়িক পরিস্থিতির উদ্ভব আমরা লক্ষ্য করেছি। এবং সেটা কেবলমাত্র মুসলিমদের মধ্যে নয়, সেটা কেবলমাত্র হিন্দুদের মধ্যে নয়, সেটা কেবলমাত্র শিখদের মধ্যে নয়, বিভিন্ন কমিউনিটির মধ্যে কিন্তু এই সাম্প্রদায়িক যে ব্যাপারটা,
আর একটা চরম মাত্রা পেতে আমরা লক্ষ্য করেছি। সো তার উপরে কিন্তু একটা নিবন্ধ লেখো। এই টোটাল 5টি প্রশ্ন শেয়ার করে রাখলাম, এর মধ্যে অতি অবশ্যই তোমরা ফাইনালে জানা পাবে আমি আশা রাখছি। ইউনিট 3-তে চলে আসতে চাইব। রাইট এ ক্রিটিক্যাল নোট অন পাঞ্জাব ক্রাইসিস, স্ট্রেট কাট কোয়েশ্চেন। পাঞ্জাব সংকটের উপর একটা নিবন্ধ লেখো। অনেক সময় বলতে পারে ইলাস্ট্রেট ইউর আনসার উইথ স্পেশাল রেফারেন্স টু অপারেশন ব্লু স্টার। তোমরা প্রত্যেকে জানো পাঞ্জাবে কিন্তু একটা বিচ্ছিন্নতাবাদী টেন্ডেন্সি বরাবর ছিল, বিশেষ করে পাঞ্জাবের যে আভ্যন্তরীণ যে পরিস্থিতি, তারা যে একটা সেপারেট তারা কান্ট্রি ডিমান্ড করে, খালিস্তান এবং আরও অনেকগুলো ইস্যু আছে। বিভিন্ন দিন ধরে সেই ইস্যুগুলো অনেক বেশি জটিল আকার ধারণ করেছে। একটা সময় আমরা অপারেশন ব্লু স্টারকে আমরা প্রত্যক্ষ করতে দেখেছি। তো সবটা মিলেমিশে পাঞ্জাবের মধ্যে যে জটিল পরিস্থিতি, যেটাকে এক কথায় বলা হয় পাঞ্জাব ক্রাইসিস, তার উপর একটা নিবন্ধ লেখো। এটা হচ্ছে ইউনিট 3-র প্রথম সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইউনিট 3-র সেকেন্ড যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে সেটি হলো স্টেট অ্যান্ড ডিফাইন দ্য কনফ্লিক্ট বিটুইন তেলেঙ্গানা অ্যান্ড কোস্টাল আন্ধ্রা। or you can say প্রশ্নটা একটু ঘুরে আসতে পারে, রাইট আ ক্রিটিক্যাল নোট রিগার্ডিং দ্য কনফ্লিক্ট বিটুইন তেলেঙ্গানা অ্যান্ড কোস্টাল আন্ধ্রা। দেখবে এই তেলেঙ্গানা এবং যে অন্ধ্রপ্রদেশ, এই দুটো যে রাজ্য রয়েছে দক্ষিণ ভারতের মূলত দুটি রাজ্য, তাদের মধ্যে কিন্তু দীর্ঘদিনের বিবাদ। এবং একটা সময়ে কিন্তু আমরা প্রত্যেকে জানি কিছুদিন আগেও পর্যন্ত তেলেঙ্গানা বলে কোনো আলাদা কিন্তু আমাদের রাজ্য ছিল না। সেটা এই দীর্ঘ কনফ্লিক্টের আউটকাম হিসাবে তেলেঙ্গানা একটা সেপারেট একটা রাজ্য হিসাবে এমার্জ করেছে। সেটা খুব বেশি দিনের পুরাতন ঘটনা নয়। তো এই দুটো যে এর মধ্যে যে বিবাদ, সেটার উপর একটা নিবন্ধ লেখো। এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন ইউনিট 3 যেটা গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয়েছে সেটি হলো রাইট ক্রিটিক্যাল নোট অন টার্ময়েল ইন আসাম। আসামের যে পরিস্থিতি বারে বারে আমরা লক্ষ্য করি, আসামের অনেকগুলো পরিস্থিতির জন্য আসাম বারে বারে উত্তপ্ত হয়েছে, বারে বারে সেখানে কিন্তু পরিস্থিতি জটিল হয়েছে। কখনো সেখানে আঞ্চলিক স্তরের যে জাতিবাদ সেই সংক্রান্ত দাঙ্গা হাঙ্গামা, কখনো মাইগ্রেশন অফ পিপল ফ্রম বাংলাদেশ টু আসাম, এবং কখনো কখনো সেখানে আমরা যে জঙ্গি সংগঠনদের মাথাচাড়া দিয়ে ওঠা, সেই প্রত্যেকটা বিষয়ে মাঝে মধ্যে কিন্তু আসাম উত্তপ্ত হয় এবং আমরা মাঝে মধ্যে খবর পাই। তো সেই আসামের যে জটিল পরিস্থিতি, তার যে টার্মোয়াল সিচুয়েশন, সেটার উপর একটা নিবন্ধ লেখো। এই প্রশ্নটিও কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। অ্যান্ড ইউনিট 3-র 4 নম্বর যে প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ সেটি হলো রাইট আ ক্রিটিক্যাল নোট অন আলট্রা লেফটিজম। অতি বাম যে কনসেপ্টটি রয়েছে সেই আলট্রা লেফটিজমের উপর একটা নিবন্ধ লেখো। এই হচ্ছে ইউনিট 3-র যে 4টি প্রশ্ন। 4টি প্রশ্ন থেকে অতি অবশ্যই তোমরা ফাইনালে পাবে। তবু আমি একটা প্রশ্ন একটু এক্সট্রা দিয়ে রাখতে চাইব। সেটি হলো ইউনিট 3 থেকেই ডিসকাস দ্য রোল অ্যান্ড কন্ট্রিবিউশন অফ ডিএমকে রিগার্ডিং দ্য এমার্জেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্রাভিড পলিটিক্স ইন তামিলনাড়ু। তামিলনাড়ু যে রাজ্যটি রয়েছে সেখানে দেখবে দ্রাভিড পলিটিক্স কিন্তু ভীষণ একটা প্রভাবী একটা ইস্যু, এবং এক্ষেত্রে ডিএমকে যে দল, তার যে ভূমিকা কী ধরনের ছিল বা কী ধরনের রয়েছে স্টিল টুডে, সেই ব্যাপারটার উল্লেখ করে কিন্তু তামিলনাড়ুর পরিস্থিতি, তামিলনাড়ুর সিচুয়েশনটাকে আলোচনা করো। আমার মনে হয় না এর বাইরে আর একটিও প্রশ্ন করার দরকার আছে। 4টে এনাফ, বাট স্টিল আমি একটা প্রশ্ন এক্সট্রা দিয়ে রাখলাম একটু বেশি সুরক্ষিতভাবে তোমাদের রাখার জন্য। আর ইউনিট 4 থেকে মাত্র 3টে প্রশ্ন শেয়ার করব। সেই 3টে প্রশ্নের প্রথম যেটি গুরুত্বপূর্ণ হলো সেটি হলো রাইট আ ক্রিটিক্যাল নোট অন দ্য পঞ্চায়েতি রাজ সিস্টেম ডিউরিং পোস্ট কলোনিয়াল পিরিয়ড অর পোস্ট ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড। স্বাধীনতার উত্তর পর্যায়ে এদেশে যে পঞ্চায়েতি রাজের যে ধারণা, এদেশে পঞ্চায়েত রাজের যে কনসেপ্ট, তার যে উদ্ভব বিকাশ বা তাদের যে সমৃদ্ধি বা অন্য মাত্রা পাওয়া, সবের উপর একটা জেনারেল একটা নোট তোমরা তৈরি করে নিও। অনেক ক্ষেত্রে এমনটাও বলতে পারো রাইট আ ক্রিটিক্যাল নোট অন দ্য গ্রাসরুট ডেমোক্রেসি ডিউরিং পোস্ট কলোনিয়াল পিরিয়ড। গ্রাসরুট ডেমোক্রেসি উপর একটা নিবন্ধ লেখো এবং তার পার্ট কোশ্চেন দিতে পারে ইলাস্ট্রেট ইউর আনসার উইথ স্পেশাল রেফারেন্স টু পঞ্চায়েতি রাজ অ্যান্ড মিউনিসিপ্যাল বোর্ড এটসেট্রা এটসেট্রা। অর্থাৎ স্বাধীনতার উত্তর পর্যায়ে এদেশে গ্রাসরুট ডেমোক্রেসির উপর একটা নিবন্ধ লেখো। তবে সেটা তৈরি করতে গেলে পরে তোমাকে কিন্তু পঞ্চায়েতি ব্যবস্থাপনা এবং মিউনিসিপ্যাল বোর্ডের মতো বিষয়গুলোকে উল্লেখ করে এই আনসারটা দিতে হবে।
এটাকে এভাবে না দিয়ে যদি খুব সিম্পল মোডে দেয়, প্রথম যেটা বললাম সেই একটা মোডেও করে রাখতে পারো। স্বাধীনতার পরবর্তী পর্যায়ে দেশে পঞ্চায়েতি রাজের যে ব্যবস্থাপনার উপর একটা নিবন্ধ লেখো। 2 নম্বর যে প্রশ্নটি গুরুত্বপূর্ণ সেটি হলো রাইট আ ক্রিটিক্যাল নোট অন সেন্টার স্টেট রিলেশন ইন ইন্ডিয়া। আমরা প্রত্যেকে জানি এদেশে যে রাজনৈতিক ব্যবস্থাপনা রয়েছে সেটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো, এবং মাঝে মধ্যে কিন্তু কেন্দ্রের সঙ্গে রাজ্যের সম্পর্ক ভিন্ন ভিন্ন মাত্রায় আবির্ভূত হতে আমরা দেখেছি। তবে সেটা ঠিক কীরকম, সেন্ট্রালের সঙ্গে আমাদের স্টেটের সম্পর্কটা আমাদের সংবিধান অনুযায়ী কেমন, বা সেটা কি সেখান থেকে আরও জটিল আকার ধারণ করছে, নাকি আগামী দিনের পথ আরও মসৃণ হতে চলেছে, পুরো সবটা ওভারঅল কেন্দ্র এবং রাজ্যের যে সম্পর্ক তার উপর একটা নিবন্ধ লেখো। এটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন। তৃতীয় যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটি হলো রাইট আ ক্রিটিক্যাল নোট অন ইন্ডো পাক রিলেশন আফটার ইন্ডিপেন্ডেন্স। 1947 সালে দেশ স্বাধীন হলো একটা বিয়োগান্ত পরিস্থিতির মধ্যে দিয়ে, এবং সেখানে ভারত এবং পাকিস্তান নামে দুটো রাষ্ট্র সৃষ্টি হলো। এমনকি বাংলাদেশও মানে তারই একটা সাইড এফেক্ট বলে আমরা প্রত্যক্ষ করি। তো এই 1947-এর পরপর ভারতের সঙ্গে পাকিস্তানের যে দ্বিপাক্ষিক সম্পর্ক কেমন ছিল, কেমন আছে বর্তমানে, সবটা মিলেমিশে কিন্তু ইন্ডো পাক রিলেশনের উপর একটা নোট দিতে পারে। আসা উচিত এই প্রশ্নটি। যদি বাই চান্স এটা না দিয়ে থাকে তাহলে অনেক সময় বলে দিলে হয়তো রাইট আ ক্রিটিক্যাল নোট অন ইন্ডো বাংলাদেশ রিলেশন, বা না দিয়ে বলতে পারে রাইট আ ক্রিটিক্যাল নোট অন ইন্ডো শ্রীলঙ্কা রিলেশন। এবং খেয়াল রাখবে প্রত্যেকটি দেশের সঙ্গে ভারতের এই যে বাইল্যাটারাল রিলেশন, এই যে দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ, কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ বলে আমার মনে হচ্ছে ইন্ডো পাক রিলেশনটা। সব খুব ভালো করে রেখো। যত কটা প্রশ্ন শেয়ার করলাম 3.2 থেকে প্রত্যেকটা ইউনিট ধরে ধরে, আমার মনে হয় একটিও প্রশ্ন এর থেকে বাইরে আসা উচিত নয়, এবং তোমরা ডেফিনেটলি উপকৃত হবে। এবং খুব ভালো করে পড়াশোনা করো। এই কটা প্রশ্ন শেয়ার করলাম, এই কটার মধ্যে থেকেই তোমরা ফাইনালে জানা পাবে, এবং আলটিমেটলি তোমরা একটা ভালো রেজাল্ট করতে পারলে পরে সেটা আমার খুব ভালো লাগার জায়গা থাকবে। বেস্ট অফ লাক। ক্লাসটি শেষ করলাম।